আদালত কিন্তু বলেছে যে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে কিছু প্রমাণ করতে পারেননি, যে তার বিরুদ্ধে 8টা অভিযোগ ছিল, কিন্তু কোনো অভিযোগটাই সুনির্দিষ্ট প্রমাণ করা যায়নি। তাহলে সুনির্দিষ্ট কেন প্রমাণ করা গেল না? আবার যখন মামলাগুলো হচ্ছিল তখন কিন্তু বাংলাদেশের নামকরা আইনজীবীদের মধ্যে অন্যতম, তারাও কিন্তু বলেছিলেন, সারা হোসেনও বলেছিলেন যে যেভাবে মামলাগুলো হচ্ছে 80% মামলাই কোর্টে টিকবে না। কারণ কোনো কোনো মামলা এমন হয়েছে যে তার বিরুদ্ধে 6টা 7টা হত্যা মামলা হয়েছে। হত্যা মামলার ক্ষেত্রে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তিনি কি সরাসরি হত্যা করেছেন? তিনি কি নির্দেশ দিয়ে হত্যা করেছেন? অথবা তিনি কি হত্যার পরিকল্পনার সঙ্গে ছিলেন? তো হত্যার পরিকল্পনার সঙ্গে থাকলে সে তো প্রকাশ্য হয় না। আর নিজে তিনি হত্যা করেছেন এরকম কিছু প্রমাণ করাও মুশকিল। 2025 সালের 17 নম্বর 5টি অভিযোগের মধ্যে 3টিতে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি এবং 2টিতে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো তার বিরুদ্ধে তো মামলার রায় হয়ে আছে, তো সেই রায়টা কি বলবেন? না, সেটা তো সুপ্রিম কোর্টে আপিল হবে। আপিল হয়ে যদি সেখানে মেরিট প্রমাণিত না হয় তিনি খালাসও পেতে পারেন, তার মৃত্যুদণ্ড কমতে পারে, যাবজ্জীবন কমতে পারে, তার আপিল করার সুযোগ আছে। এটা ট্রাইব্যুনালের রায় তো চূড়ান্ত না। কিন্তু আমার কথা হলো যে তার তো ধরেন ওখানে রাজসাক্ষী বানাইছে, ট্রাইব্যুনালের রাজসাক্ষী অ্যালাউড, এবং তিনি তো চোখে দেখে বলে দিচ্ছেন সাক্ষী, তার আবার 5 বছর হয়ে গেছে কারাদণ্ড। হ্যাঁ, তো তার সাক্ষী তো ট্রাইব্যুনালে আমলযোগ্য। তিনি তো সাক্ষী দিয়েছেন, এক্স আইজিপি, তিনি তো সাক্ষী দিয়েছেন, তারটা তো আছে। হ্যাঁ, তিনি তো নিজে সাক্ষী দিচ্ছে, আমাকে হুকুম দিছে, এই করছে সেই করছে, তো এই সাক্ষী। সুতরাং হাসানুল্লাহ খান ইনুর যে মেরিটস আছে, শেখ হাসিনার কিন্তু ওই মেরিটসটা ট্রাইব্যুনালের কেসে আসলে অতটা শক্তিশালী নয়। হ্যাঁ, তবুও সুপ্রিম কোর্ট কি করে সেটা সুপ্রিম কোর্টের বিষয়। এখন তো মামলার রায়গুলো হয়েছে 6টা রায়টা, কিন্তু তাকে তো আসতে হবে। এই যে আসার উপলক্ষে এখন একটা যেটা জায়গায় জায়গায় উনি সর্বশেষ একটা গণমাধ্যমে এনডিটিভিতে যে বক্তব্য দিলেন চলতি বছরে আসবেন, ঠিক আছে, কিন্তু তার এই বক্তব্যের প্রেক্ষাপটে আমরা দেখেছি সাবেক মার্কিন ডিপ্লোম্যাট জন এফ ড্যানিলোভিচ বলেছেন শেখ হাসিনা কখনোই ফিরবেন না। তিনি যদি ফিরেন তার মৃত্যু হবে জেলে কিংবা নির্বাসনে, এবং এই সত্যটা মেনে নিতে বলেছে তার পরিবারকে, এবং বাংলাদেশের জন্য এটা সৌভাগ্য হবে যে এই সত্যটা যেন তার দল আওয়ামী লীগ এবং তার পরিবার মেনে নেয়, তিনি আর কখনোই ফিরবেন না। এবং তিনি একটা রিফর্ম আওয়ামী লীগের কথা কিন্তু বলেছেন, যে সংস্কার, সেই জায়গাটা নিয়ে আপনি কি বলেন? অর্থাৎ এই ডিপ্লোম্যাটের বক্তব্যটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ডিপ্লোম্যাট সঠিক বলেছে। তিনি আগে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছিল, রিফর্ম আওয়ামী লীগ অর্থাৎ রিফাইন আওয়ামী লীগ বলা হয়েছে, যারা নির্দোষ আওয়ামী লীগের নেতা দেশের ভিতরে আছে, পলাতক দিয়ে ভাবা হয় নাই, দেশের ভিতরে আছে। আব্দুল হামিদ প্রেসিডেন্ট আব্দুল হামিদকে একবার ভাবা হয়েছে, সাবের হোসেনকে একবার ভাবা হয়েছে, শিরিন শারমিন রিলিজ হলো তখন ভাবা হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওই জায়গায় এগিরি করে নাই। তিনি তার ফ্যামিলির লোক দিয়ে চাইছে, ফ্যামিলির লোক শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এটাও রিজেক্ট, জয় পুতুল দ্বারা হবে না, তিনি নিজেই এটার দায়িত্ব ছাড়বেন না। তিনি এখন এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, এটাও সত্য, কিন্তু এটা কালকেই আমার একটা পত্রিকায় লেখা বেরোবে, তিনি তো আসতে পারবেন না, আসার কোনো সুযোগ নাই। কারণ তার প্রথম কথা হচ্ছে তার ফ্যামিলিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যত রেড পাসপোর্ট, গ্রিন পাসপোর্ট যা কিছু আছে সব বাতিল করেছে। সুতরাং দেশে ঢুকতে হলে, বৈধভাবে ঢুকতে হলে তার পাসপোর্ট দরকার। তিনি মৃত্যুদণ্ডের আসামি, আইনে তিনি পাসপোর্ট পাবেন না। তাহলে একমাত্র পথ হচ্ছে ভারত যদি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সরকার 3বার অ্যালার্ট করছে যে তারা চাইছে, সরকার ফিরে চাইছে, একমাত্র ভারত তাকে বাংলাদেশে দিতে পারে প্রত্যর্পণ চুক্তির আওতায়। কিন্তু এখন বাংলাদেশ তো সে আসলে অ্যাকসেপ্ট করবে। প্রয়োজনে যদি সরকারের কাছে ভারত বলে যে আমরা তাকে প্রত্যর্পণ করব, টোটাল বিষয়টা এখন ভারতের উপরেই ডিপেন্ড করছে, ভারত কি করবে। অফকোর্স, কারণ ধরেন তিনি যদি এখন ধরেন কোনো এদিক এদিক করে বর্ডারের ভিতর দিয়ে ঢুকতে চায়, তার আওয়ামী লীগ তো নেতৃত্ব শূন্য বাংলাদেশে, কে লিডারশিপ দিবে? যা দেখতেছেন গুড়াগাড়া যারা আছে এরা তো সংগঠিত আকারে ওনাকে প্রোটেকশন দিতে পারবে না, আর অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। ঠিক 5ই আগস্টের পূর্ববর্তী সময় দেশ চলে যাবে, তো ওনার তো জীবন রিস্কও হয়ে যেতে পারে।
উনি তো দেশে ঢুকতে পারবে না, ওনার দেশে আসার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। তিনি প্রথম দিকে যে মুভমেন্টটা ছিল, ভারতও যেটা চাইছে হয় অন্য দেশে তাকে পাঠানো, অথবা বলছে একটা মুভ হয়েছিল যে সে একটা রিফাইন আওয়ামী লীগ করে, যেমন শেখ হাসিনা তো আগে ছিল না, সরকারের সাথে একটা নেগোসিয়েট তলে 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 আন্ডারস্ট্যান্ডিং করে রিফাইন আওয়ামী লীগ একটা কইরা দলটাকে সংগঠিত করার পরে তিনি আসতে পারতেন। আপনি যত সহজ করে বিষয়টা বলছেন, আসলে কি এতটা সহজ? না, সহজ না। আমরা এত তিনি সহজ- আসতে পারবেন না। আচ্ছা, তিনি আসতে পারবেন না। যেন রাজ্যকুজ্জামান, আমি সেই জায়গাটাই আর কি জানতে চাচ্ছি যে বড় আর প্রশ্ন না করি, মার্কিন সাবেক যে ডিপ্লোম্যাট যে বক্তব্যটা দিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মৃত্যু জেলে হবে, তিনি নির্বাসনে থাকবেন, বাংলাদেশে ফিরতে পারবেন না, তার পরিবার এবং বাংলাদেশে তার স্থান নেই, তার দলকে এটা উপলব্ধি করতে বলেছেন এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বলছেন উনি, সৌভাগ্যের হবে এবং একটা বলছেন সংস্কারের বিষয়। মূলত এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে সাবেক ডিপ্লোম্যাটের এই বক্তব্যকে? এবং আরেকটা জানেন যে আপনি যে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মিস্টার কুগেলম্যানও তিনি কিন্তু বলেছেন যে ভারত চাইছে না তাকে রাখতে, তৃতীয় কোনো দেশে পাঠাতে চাইছে, কিন্তু তৃতীয় কোনো দেশ তাকে নিতে চাইছে না। তো সুতরাং এই দুটো পরপর বক্তব্য, এনডিটিভিকে দেওয়া বক্তব্যের পরেই কিন্তু এই দুটো বক্তব্য উঠে এসেছে। আমি এটার ক্লারিফিকেশন চাই। আমাদের যতটুকু মনে হয় যে কূটনৈতিকদের কথা দিয়ে রাজনীতি চলে না। রাজনৈতিক আন্দোলন আর কূটনৈতিকদের ব্যাখ্যা, এটা যে বারবার পরস্পর বিরোধী হয়ে গিয়েছে, এটা আমরা গত 15 বছরও দেখেছি। গত 15 বছরও এরকম হয়েছিল যে তারিখ জিয়া ফিরতে পারবে না, এটা তো ছিলই, তাই না? হ্যাঁ, তারও আগে আমরা যদি 71 সালের ঘটনা দেখি, শেখ মুজিব কোনোদিন ফিরতে পারবে না, পাকিস্তানের জেলে তিনি বন্দী আছেন, ফিরতে পারবেন না। তো এইরকম কূটনৈতিকদের অনেক কথা, তারা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে থাকেন। আর আমেরিকান কূটনৈতিকরা তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কি ব্যাখ্যা করবেন? তার নিজের দেশের রাজনীতি কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু বাংলাদেশের আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনারা তো অভিজ্ঞ মানুষ, কিন্তু আমাদের মাঠের অভিজ্ঞতায় তো আমরা দেখেছি যে কোনো নালিশ বিচার সালিশ আমরা তো সবসময় এমবেসিগুলোতে যে সব দলই দিয়ে আসে, এবং এটা একটা ধারাবাহিকতা। এমবেসিদের বিচারগুলো সবসময় ভুল বিচার হয়, এমবেসিদের সিদ্ধান্তগুলোও ভুল হয়, এবং আমরা গত 15 বছরে এমবেসিদের নানা কথা দেখেছি। তবে একটা জায়গায় তারা কিন্তু কনসিস্টেন্ট, তাদের একটা -2 ফর্মুলা আছে, সেটা কিন্তু সেই জায়গায় তারা কিন্তু 2007 থেকে কন্টিনিউয়াসলি সেটা তারা করছেন। এখন তারা হয়তো এরকম ভাবতেও পারেন, -2 বলতে যদি 2 পার্সোনালিটি হয়, তাহলে একটা ন্যাচারাল মৃত্যুবরণ করেছেন খালেদা জিয়া, আর একটা একটু সময় নিলে আর একটা ন্যাচারাল মৃত্যুর হয়তো তারা অপেক্ষায় আছেন। তখন চাক বা না চাক, নেতৃত্বকে কেন্দ্র করে দল যেভাবে সংগঠিত থাকে, সেই নেতৃত্বের অনুপস্থিতিতে সেন্টার অফ অ্যাট্রাকশন সেটা যদি কমে যায়, নষ্ট হয়ে যায়, তখন নতুন একটা সেন্টার হয়তো তৈরি হবে। এখন যারা যে সংস্কারের কথা বলছেন, সেরকম একটা সংস্কার হয়তো তারা দেখতে চাইবেন। তো আমাদের যেটা মনে হয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করাটা যতটা না রাজনৈতিক আন্দোলন, তার চেয়ে এখন বেশি হয়েছে বিভিন্ন জনের মানে পরামর্শ ভিত্তিক একটা বিষয়। মানে সবাই আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আপনার গণতন্ত্র মানেন না। কিন্তু আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, যাকে নিয়ে কথা বলছি, যাদের প্রেক্ষাপটে কথা বলছি, সেখানে কিন্তু আপনাদের দুজনের মতের ভিন্নতা রইল। অবশ্যই। তিনি অবশ্যই বললেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী কখনোই ফিরতে পারবেন না, আর আপনি বলছেন যে বিদেশি কূটনৈতিকদের কথার উপরে কোনো কিছু শেষ বলে কথা নয়। দুটো বিষয় আছে এখানে, একটা হচ্ছে দেশের অভ্যন্তরের পরিস্থিতিটা কী রকম হবে, আর পার্শ্ববর্তী দেশ ভারত তার ভূমিকাটা কি হবে। আওয়ামী লীগ নামক যে দলটা, সেই দলটার এখন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ নামক দলটা তো আর কর্পূরের মতো উবে যায় নাই। সেই দলের কর্মীরা আছে, নেতারা আছে, এবং যারা সেই দলটাকে এতদিন নানাভাবে বিতর্কিত করেছিলেন, তারা কেউ দেশে নাই। কিন্তু যে কর্মীরা সেই বিতর্কের দায় কাঁধে নিয়ে নিপীড়ন সহ্য করছেন, তারা কিন্তু দেশে আছে। ফলে একটা দলকে, রাজনৈতিক দলকে এত দ্রুত শিকড়বিহীন করে দেওয়া যায় না। রাজনৈতিক দল তো আর এরকম নয়। রাজনৈতিক দলগুলো কখনো কখনো মানে অকার্যকর হয়ে যায়, অপ্রাসঙ্গিক হয়ে যায়, যেমন করে মুসলিম লীগ হয়েছে, তার রাজনীতিটাই নাই হয়ে গেছে, ফলে মুসলিম লীগ নাই হয়ে গেছে। কিন্তু জোর করে কোনো একটা দলকে নিশ্চিত করার চেষ্টা কিন্তু এখন পর্যন্ত সফল হয় নাই। এই ডিপ্লোম্যাট এবং দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ যিনি দুজন ব্যক্তিরই তো কথা শুনছি আমরা, বলেছেন তারা তাহলে এটা কিসের ভিত্তিতে? তাদের কাছেও নিশ্চয়ই একটা তথ্য তো আছে, তারা কিসের ভিত্তিতে এটা বলছেন? প্রত্যেক মানুষ কথা বলে তিনটা বিষয় বিবেচনা করে। একটা হলো তার সেট আইডিয়া থাকে, আরেকটা হচ্ছে তার পরিস্থিতিটাকে কেমন করে সে বিশ্লেষণ করছেন, আর হচ্ছে
যে কথাটা তাকে বলতে বলা হয়েছে, তখন কূটনীতিবিদদের যে কথাটা বলতে বলা হয়েছে তাদেরই তারা বেশিরভাগ সময় বলেন। আর একটা হচ্ছে তার সেট আইডিয়াটা। অনেক যেমন আমাদের বাংলাদেশের যে মানুষ বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, সে পৃথিবীর যেখানেই যাক সেখানকার রাজনীতিটাকে সে তার নিজের সেট আইডিয়া দিয়ে কিন্তু কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করে। ফলে এটার বাইরে তো মানুষ সহজে যেতে পারে না। সেইখানে যদি রাজনৈতিক বিশ্লেষক হয়, যেমন আজিজ ভাইরা এখন রাজনৈতিক বিশ্লেষণ করেন, তাকে কিন্তু দুইটা জায়গায় ভূমিকা পালন করতে হয়। একটা হলো তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন, যখন তিনি কলমটা হাতে নিচ্ছেন তখন লেখার সময় কিন্তু তার মাথা থেকে একটু চেষ্টা করে তার দলটাকে একটু আলাদা করতে হয়, করে পদ্ধতিটা পরিষ্কার মানে পরিস্থিতিটাকে বিচার করতে হয়, পরিস্থিতিটা কি এবং কোন পদ্ধতিতে তিনি বিচার করবেন। তা আমাদেরও মনে হয় বাংলাদেশের যদি মানুষের মনন জগৎটা চিন্তা করি, আমরা মেন্টাল মেকআপটা যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে কত চেষ্টা করা হয়েছে না, যে 24-এর পরে 24 দিয়ে 71-কে রিপ্লেস করার, এখনও পারা গেল না কেন? মানে মনন জগতে এখনও মুক্তিযুদ্ধটা এমনভাবে ঠাঁই করে নিয়েছে যে যত অপবাদই দেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, ওটাকে আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনারা কিন্তু আমরা যতই আক্রান্ত হই না কেন, আমেরিকান দ্বারা আক্রান্ত হই অথবা আমেরিকান দ্বারা প্রলোভিত হই, আমাদের দেখুন দেশের মানুষের মেন্টাল মেকআপ কীরকম, মধ্যবিত্তরা চায় তার সন্তানটা আমেরিকায় যাক, কিন্তু আমেরিকার সঙ্গে যখন চুক্তি হয় তখন বলে এই চুক্তি কিন্তু দেশের সর্বনাশ করবে, গোলামীর চুক্তি মানি না। তার মানে এখান থেকে কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত তার মনের মধ্যে কিন্তু একটা দেশটা আছে। খেয়াল করে দেখুন যে যতই এই দেশে দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলছে, কিন্তু সেই দেশ যদি ক্রিকেটে একটু ভালো রেজাল্ট করে রাস্তায় ঢল নেমে যায়। অথচ একটু আগে কিন্তু সে গালিগালাজ করে এসছে যে এটা কোনো দেশ হলো। তো ফলে বাংলাদেশ নামক এই দেশটা আমাদের বহু দিনের বহু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মানে আন্দোলনের মধ্য দিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যেটার বাইরে আমরা সহজে খুব একটা যেতে পারি না। সবার আগে দেশ। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু এই রাজনৈতিক দল সম্পর্কে ওই ইউরোপের চোখে বাংলাদেশের রাজনীতিকে দেখলে সবসময় ব্যাখ্যাটা সঠিক হবে না। তো ওনারা তো এটা দিচ্ছেন কেন তাহলে? ওটা তাদের দায়িত্ব। এটা কি নিজ থেকে দায়িত্ব না বলছে কেউ? নির্দেশিত হইয়া আদেশক্রমে আদেশিত হতে পারে, তারা নিজের থেকে করতে পারে। তারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা থিঙ্ক করেন এবং যে ট্যাঙ্কে রাখেন এবং সেইটা আবার কে তৈরি করে দেন সেটা একটা খেয়াল করতে, মানে বলে দেওয়া হয় যে আপনারা কিন্তু এখন বড় বলয়ের মধ্যে ঘটছে সবকিছু, আপনারা কিন্তু এখন থেকে এইভাবে চিন্তা করবেন এবং এইভাবে কথাগুলো বলবেন, যাতে আস্তে আস্তে একটা ওই যে নোয়াম চমস্কিতে বলছে না যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টটাকে ম্যানুফ্যাকচার করতে হয়, ফলে তারা ওই ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে ফলো করেন। আমি একটু এদিকটায় যাই, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। কেমন আছে আইন শৃঙ্খলা, কেমন দেখছেন এখন? ধরেন আগে যেমন চলছে, এখন ধরেন দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, ধর্ষণ চলছে, বলাৎকার চলছে, সবটাই তো চলছে। এটা তো নিয়ন্ত্রণে আসতেছে না। না, প্রশ্ন হচ্ছে যে চলছে, একদিনে তো আর সবকিছু থেমে যায় না, কিন্তু মিস্টার আজিজ প্রশ্নটা হচ্ছে বেড়েছে না রেশিও কমেছে? না, যেটা আর বিচারটা পাচ্ছে কিনা, টিআইবি রিপোর্ট দিল তাতে তো বেড়েছে। টিআইবি যে রিপোর্ট দিয়েছে সেখানে তো বেড়েছে। ধরেন এই যে তুরাগ নদে 2টা ছেলেকে পুলিশ বলছে ডুবে মারা গেছে, এমপি বলছে ডুবে মারা গেছে, আর পুলিশ বলছে যে এটা পড়ে মারা গেছে। এখন এটা তো পুলিশ দায়িত্ব উদ্ধার করার, করে নাই তো, 2টা প্রান্ত গেছে, সেটার কোনো অজুহাত নাই। এরকমই তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, মারা যাচ্ছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে, মসজিদ, মক্তবে, মাদ্রাসায় এগুলো বলাৎকার হচ্ছে, বিচার হচ্ছে না, ধরা পড়ছে না, ধর্ষণ হচ্ছে। এখন এও বলা হচ্ছে, আমার সাথেই বসে এক জামাতের লোক বলতেছে যে ধর্ষণ মানে শাস্তি, বলাৎকার মানে শাস্তি, 12 ওয়াক্ত এটা বড় দোষ না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই ধর্ষণের গুণমাপ। এটা যদি ফতোয়া হয় তাহলে তো এটা চলতে থাকবে। এটা তো তাহলে আইন করা দরকার। ধরেন এই যে নাফিসা হত্যা যে হলো, রামেসা হত্যা হলো, তাকে হত্যা করেছে, সেই কারণে ফাঁসি হয়েছে, কিন্তু ধর্ষণের দায়ে ফাঁসি কোথায়? আমার কথা হলো দুর্নীতি অনেক বিশ্বে প্রায় 10-12টা দেশে আছে, দুর্নীতি করলে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, ধর্ষণ করলে কেন হবে না? এখানে আইন করুক। বেগম খালেদা জিয়া যখন, আপনি মনে থাকবে, প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু অ্যাসিড থ্রোয়িং আমি অনেকবারই বলি, মহামারী আকার ধারণ করেছে। তিনি আইন করলেন, ক্যাপিটাল পানিশমেন্ট এবং
ইয়ে হলে যাবজ্জীবন, আইন প্রয়োগ করলেন, এখন তো নাই। আপনি আইন করেন না কেন? দুর্নীতির বিরুদ্ধে আইন করেন না কেন? এই ধর্ষণের বিরুদ্ধে, বলাৎকারের বিরুদ্ধে আইন করেন না কেন? কারণ বলাৎকার, ধর্ষণের চাইতে আপনার পরকীয়া ভালো, একথাও তো বলে। একথা বলার লোকও তো রাজনীতিবিদদের মধ্যে আছে। আবার যেটা রতন ভাই বললেন, মুক্তিযুদ্ধ সবাই হইতে চায়, বলে না, অনেকেই বলছে যে আমি শিশু মুক্তিযোদ্ধা। আবার পার্লামেন্টে বলে না, আমার ফ্যামিলিতে 14 জন মুক্তিযোদ্ধা ছিল, বাপ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এখন দেখা গেছে যে তার বাপ বাঁচা, মাও বাঁচা। তো এগুলো অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রতি মুখে যাই বলুক না কেউ, দুর্বলতা আছে। এই জন্যই 71-কে কোনোদিন বিলীন করতে পারবে না। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো দুদিন আগেই বলেছে বিরোধী দলের উদ্দেশ্যে যে আপনারা যদি জাতির কাছে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়ে নিতেন, রাজনীতি করাটা আপনাদের জন্য সহজ হতো। না, ওনার সাথে আমি একমত না। কেন? গণহত্যার কোনোদিন মাফ হইতে পারে না। ইসলাম ধর্ম বলছে আপনাকে আত্মীয়কে খুন করলে, আপনার ছেলেকে খুন করলে, আপনার ফ্যামিলি মাফ না করলে মাফ হবে না। আপনার উনি গণহত্যাকারীর বিচার না হয়ে মাফ হবে কেন? গণহত্যা হলে তাহলে শেখ হাসিনাকে কেন ফাঁসি দিচ্ছে? উনি তো সরকারে, বলুক না, ওপেনলি বলুক যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ঠিক হয় নাই, বলুক। গণহত্যার কারণেই তো ফাঁসি দিচ্ছে, তাহলে তাকে ফাঁসির আদেশ দিছে, করুক। আমার কথা হলো গণহত্যার বিচার হতে হবে। হিটলারের বিচার দর্শক, আমরা আছি চ্যানেল আইন অনলাইনে, সেখানে অপরাধ যুক্ত হয়ে যান। জি, আপনি যেটা বলছিলেন, আমি এখন আরেকটা প্রসঙ্গে চলে যাব, কারণ আমাদের সাবজেক্ট ছিল রাজনীতি বনাম কূটনীতি। সেই কূটনীতির একটা জায়গায় চলে যাব। 2 বছর পর ভারত তার পর্যটন ভিসা ওপেন করে দিয়েছে। এখন ভিসাটা যে ওপেন করে দিল, এই পর্যটন ভিসার মধ্য দিয়ে কি আপনি মনে করেন ভারত বাংলাদেশের রিলেশনশিপটার যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, সেটা আবার নরম সুন্দর হবে? না, যখন ধরেন আমাদের দেশে, আমি এই 2003 সালে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এখনো হ্যাঁ, এবং যুগান্তরে লেখা হয়েছিল এবং হেডিংয়ে দিয়েছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখনো ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। আপনি ধরেন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা বাণিজ্য চুক্তি করেছি, সেখানে অনেক শর্তে আবদ্ধ আছি। যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ভালো যাচ্ছে না, চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, আমাদের সাথে ভারতের টানাপোড়েন চলছে। ওই ভারতেরই দি হিন্দু একটা রিপোর্ট লিখেছে, সেখানে তো বলেছে যে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয় আছে, সেই বিষয়গুলোর সমাধান করা হোক না কেন? এই পুশিন খেলা করার দরকার। আমি আসবো ভারত বাংলাদেশের এই রিলেশনশিপটা নিয়ে, আমি আসবো। কিন্তু রাজ্জাকুজ্জামান সাহেব, আমি যে জায়গাটা জানতে চাই, ওই আইন শৃঙ্খলা জায়গাটা আপনাকে বলতে হবে। উনি তো বললেন যে না, কমেনি, চলছে, চলমান। কিন্তু আপনি কিভাবে দেখবেন যে আসলে আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনীর অবস্থান, নারীদের প্রতি সহিংসতা এবং সর্বোপরি যে অন্যায়গুলো হচ্ছে, তার বিচারটা হচ্ছে নাকি? আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন কথা বলি, তখন আমাদের দুটো জিনিস বিবেচনা করতে হয়, যে কোন আইনটা আমরা রক্ষা করার চেষ্টা করছি এবং শৃঙ্খলাটা কে রক্ষা করবেন। তো শৃঙ্খলা রক্ষাকারী একটা বাহিনী আছে, সেটা রাষ্ট্রীয় বাহিনী, তারা কি দায়িত্ব পালন করছেন, সেই প্রশ্নটা আসে। আর কোন আইন, তাহলে আগের আইনটাই তো বহাল আছে। নাম্বার 3 যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাইন্ডসেটটা কীরকম। আচ্ছা, নারীর প্রতি যে এই যে হঠাৎ করে মনে হলো যে নারীরা সমাজের একেবারে শত্রু এবং নারীদেরকে বাইরে আসলেই সমাজ রসাতলে চলে যাবে, এই মানসিকতাটা তৈরি হলো কোত্থেকে? এটা কে তৈরি করলো? এটা কোনো আইনসঙ্গতভাবে এসেছিল? এটা কি সংবিধানে আছে যে নারীদের বাইরে বেরোতে দেওয়া যাবে না? কোথাও নেই, কোথাও নেই। তাহলে এটা কে তৈরি করলো? এটা আমার ফিলোসফি, নারীরা এটা কে তৈরি করলো? পারবে না, আমার ফিলোসফি। তাহলে এখন যখন মানুষের ব্যক্তিগত ফিলোসফি থাকে, ব্যক্তিগত ইচ্ছা থাকে, তখন একটা আমরা সাধারণ সমঝোতা করি যে ব্যক্তিগত ইচ্ছার ঊর্ধ্বে সমষ্টিগত ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু অপছন্দ করতেও পারি, কিন্তু এই রাষ্ট্রের যেটা আইন থাকে, যেমন এই যারা এই কথাটা বলছেন, যারা নারীর চুল দেখলেই যাদের মনে করে যে একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যাচ্ছে, ইনি যদি যখন আবার ইউরোপে চলে যাচ্ছেন, তখন কি ল অফ দ্য ল্যান্ড মানছেন না সেই দেশের আইন? এই যে আমি এই মুহূর্তে কথা বলছি, কত লোক যে আমাকে গালি দিচ্ছে। হ্যাঁ, তাহলে তিনি আইনটা মানছেন না, তাকে তো মানতে হচ্ছে তো। কিংবা কয়েকদিন আগেই তো আমাদের একজন খুব বিখ্যাত যিনি বলেছিলেন, তিনি তো দেখলাম যে থাইল্যান্ডে আবার চিকিৎসা করতে চলে গেছেন, নাসারাদের দেশে। আচ্ছা, তো তিনি আবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্ম উপদেষ্টা ছিলেন, 82 লক্ষ টাকা তিনি নিয়েছেন 18 মাসে আর কি করে আসলেন। তো তখন সমস্যা হলো না। ফলে ব্যক্তিগতভাবে অনেক কিছু আমি নাও মানতে পারি, কিন্তু যখন
ব্যক্তির উপরে উঠে যায় একটা পদ্ধতি, তখন আমাকে পদ্ধতিটা মানতে হয়। তো ফলে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন কথা বলি, তখন পুলিশ বাহিনী কি রোলটা প্লে করছে? পুলিশ কি এখনও উপরের নির্দেশেই চলে? পুলিশ কি এখনও পুলিশকে মানুষ দুই দিক থেকে বিবেচনা করে, একটা হলো পুলিশ দুর্নীতি করে আর পুলিশ অত্যাচার করে। তাহলে দুর্নীতি করার জায়গাটা কি কমেছে? অত্যাচার করার মানসিকতা কি পুলিশের হাত থেকে কমেছে? যায়নি। তাহলে ব্যাপারটা ওই রকমই আছে। আর সমাজের মধ্যে কি হয়েছে, যে প্রতিপক্ষকে যেভাবে পারো দমন করো, এবং পুলিশ আমাদেরকে কিছু বলবে না, কিংবা আমরা এখন পাওয়ারে আছি, আমরা অনেক কিছু করতে পারি। পাওয়ার মানে হচ্ছে যে কোনো মানুষের উপর অত্যাচার করার পাওয়ার। ক্ষমতা মানে কিন্তু আপনাকে সহায়তা করার ক্ষমতা না। ক্ষমতা মানে হচ্ছে যে আপনাকে উপর নিপীড়ন চালাবার ক্ষমতা। সে নিপীড়ন আপনার জায়গা জমি দখল করা হতে পারে, আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করা হতে পারে। সেগুলো কি সমাজ থেকে এলিমিনেট হয়ে গেল? তাহলে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি যদি বলি, তারপরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর দৃষ্টিভঙ্গি যদি বলি, জায়গা জমি দখল করার ক্ষেত্রে যদি বলি, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করার ক্ষেত্রে যদি বলি, ছোট দুইটা উদাহরণ আপনি দেখেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাকি সুইস ব্যাংকে 41% আমানত বেড়ে গেছে। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যক বেড়েছে আমানত। এবং যেটা হচ্ছে যে সংসদে সেদিন সরকারও একদম স্পষ্ট করে বলেছে যে সর্বোচ্চ ঘুষ বাণিজ্য বেড়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটা হয়েছে। টিআরবি রিপোর্টও দিয়েছে এবং সরকার সেটাকে আমলও নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে নোটিশ করেছেন একটা তদন্ত করতে। তাহলে তিনটা জিনিস দেখুন, নারীর উপর সহিংসতা কি বিপুল মাত্রায় বেড়েছে এবং কি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যে নারীরা হাজারে হাজারে বেরিয়ে এলো অভ্যুত্থানের সময়, সেই নারীরা কিভাবে রাস্তা থেকে সরে যাওয়া শুরু করলো। তার মানে আতঙ্কজনক পরিস্থিতি। এটা যদি হয় তাহলে এটা কে করেছে? এটা কি কোনো বাহিনী করেছে? তার মানে এটার পিছনে একটা মনন জগৎ আছে। সেটা কারা তৈরি করছে? রাষ্ট্র কি তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনছে? আচ্ছা, যেটা আজিজ ভাই খুব করে বললেন যে মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটছে, এই কথাটা তো বাইরে কেউ বলতে পারবে না, বললে তার বিরুদ্ধে মব হয়ে যাবে। অথচ এই ঘটনাগুলো ঘটছে। আবার এমন এমন কথা যে কেউ বলছে, যেটা যদি আপনি বলেন তাহলে তো খুবই বিপদ, আমি বললে তো সমস্যা, আর আজিজ ভাই বললে তো আপদ তৈরি হয়ে যাবে। আমাকে ভোট দিলে আপনি বেহেস্তে যেতে পারবেন, আমি আপনাকে বেহেস্তে পাঠানোর কে? এই কথাটা যদি আমি বলি তাহলে আমার বিরুদ্ধে কি আচরণটা করবেন আপনি? কিন্তু এই কথাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু কেউ কিছু বলছে না। তাহলে সমাজে এই যে বিভাজনটা তৈরি হলো কেমন করে? তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আইন শৃঙ্খলা যখন রক্ষা করতে চাইবো। সমাজের নারীর ব্যাখ্যা দিয়ে বুঝালেন, বিভাজনের ব্যাখ্যা দিচ্ছেন যে একটা আলাদা বিভাজন তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটা বিষয় তিনি নোটিস করেছেন যে আমরা সবাই কিন্তু দেখছি দেশের বিভিন্ন স্থানে সাদা কালো কালেমা লেখা পতাকা, সেটা কিন্তু সরকারের নোটিশে উঠেছে। আসলে এই কালেমা লেখা পতাকাগুলো উঠাচ্ছে কেন, উঠানের ইঙ্গিতটা কি, কেন, এইসব দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কারা এই চেষ্টাটা করছে, কেন করছে? দুটো জিনিস খেয়াল করে দেখুন। একটা বলছে কি, একদল একদম সামাজিক মাধ্যমে বলছে এই সমস্ত খেলা দেখা হারাম, ভিন্ন দেশের পতাকা তোলা এগুলো বন্ধ করতে হবে, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না, কালেমা লেখা পতাকা। আচ্ছা, খেলা দেখা হারাম, এখন তারা তো একটা ধর্মীয় জায়গা থেকে এটা বলছেন, তাই না? ওই ফুটবলের মাঠে তো ইরান খেলছে, ওখানে তো মিশর খেলছে, ওখানে তো সৌদি আরব খেলছে। তাহলে কি, তাহলে কোনটাকে আমরা কি করব বলুন তো? তাহলে এরকম একটা কথা বলে দেওয়া যায়, এবং এটা এমন একটা দেশ আমরা যা কথা বলে দিতে পারি। আচ্ছা, তারপরে ধরুন পতাকা তুললেন, কলেমা লেখা পতাকা। কলেমা হচ্ছে মুসলমানদের যে অবশ্য পালনীয় 5টা কাজ, তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে এই কলেমা। এই পতাকা যে আপনি তুললেন, তোলার মধ্যে দিয়ে কি, কাকে ঊর্ধ্বে তুলে ধরলেন এবং কাকে বিপদের মধ্যে ফেললেন? যেমন ধরুন এই পতাকা, সংস্কৃতিটা কেন তৈরি হচ্ছে? এটা সংস্কৃতি না, এই যে এই জিনিসটা কি ভয়ের একটা রাজত্ব কায়েম করা, কিংবা বার্তাটা কি দিচ্ছে? বার্তা দুই রকম বার্তা দিচ্ছে। একটা হচ্ছে যে একটা কাউন্টার হেজিমনি তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আর একটা অশনি সংকেত তৈরি হচ্ছে। 2 দিন পরে এরকম হবে, আপনার বাড়ির সামনে একটা কলেমা লেখা পতাকা তোলা হয়েছে, আপনি যদি ওটা নামান, এই কলেমার অবমাননা হয়েছে, এটা নিয়ে একটা মব হয়ে যেতে পারে। অথবা কলেমাটা পড়ে রাস্তায় পড়ে গেল। এখন আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা কি, আরবি লেখা কোনো কিছু রাস্তায় পড়ে থাকলে সে গভীর মমতায় আবেগে সেটা তুলে নেয়। হ্যাঁ, তাহলে এখন একটা কলেমা রাস্তায় পড়ে থাকবে, এবং এগুলো পড়বেই তো। এই পতাকা যেগুলো টানানো হয়েছে বাতাসে উড়ে পড়বে, বা পতাকার স্ট্যান্ড ভেঙে পড়বে, এবং তারপরেই হবে যে আপনি এটা করেছেন, ও এটা করেছে। এর আগে আমরা দেখেছি না সাথিয়ায় কিভাবে ঘটনা ঘটেছে।